আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুয়াসসির ওয়া তাম্মিম বিল খায়র। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। সামনের প্রায় 10-15 দিন আমাদের ইন্ডিয়ার সাথে সাথে ওয়ার্ল্ডের মধ্যেও আমরা দেখা পাচ্ছি খুব একটা সুবিধাজনক সময় চলছে না। ফিলিস্তিনের ওপরে লাস্ট টাইম যখন অ্যাটাক হয়, তারপরে ফিলিস্তিন থেকে মানুষ, যেটাকে আমাদের ইসলামের ভাষাতে হিজরত করা বলে, দেখা যায় যে ফিলিস্তিনের মানুষরা গাজা ছেড়ে হিজরত করছে। লাস্ট টাইম যে অ্যাটাকটা হয় তারপর থেকে একটা মুসলমানদের মধ্যে অ্যাগ্রেসিভ ভাব দেখা যায়, যে মুসলমানরা অনেক উত্তেজিত হয়ে যায়। সেটা বাংলাদেশে হোক, সেটা পাকিস্তানে হোক, বা সেটা ইন্ডিয়ার মধ্যে আমাদের এখানে হোক না কেন। তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার মধ্যে আরেকটা যেটা ইস্যু আমাদের সামনে এসে দাঁড়ায়, সেটা হচ্ছে যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে। ইনশাল্লাহ ওটার বিষয়ে আমি লাস্টে কথা বলবো। সর্বপ্রথমে আমরা ফিলিস্তিনকে নিয়ে একটুখানি কথা বলতে চাই। আমার প্ল্যাটফর্ম থেকে আমি চেষ্টা করি পলিটিক্যাল ইস্যু নিয়ে যেন আমি ডিসকাস না করি। তার কারণ হচ্ছে পলিটিক্সকে নিয়ে আমাদের মধ্যে এত উগ্র ভাব আছে যে পলিটিক্যাল ইখতিলাফ মানে এখানে অনেক বড় একটা ব্যাপার হয়ে দাঁড়ায়, যে ঝগড়া ঝামেলা সৃষ্টি হওয়ার চান্স অনেক বেশি হয়ে যায়। সেই কারণে আমার চেষ্টা থাকে যে আমি পলিটিক্যাল ইস্যুতে কথা না বলি। এছাড়াও আমি 1 বছর আগে সোশ্যাল ইস্যুতে অনেক কথা বলতাম, এখন আমি সেটাও বন্ধ করে দিয়েছি। তার কারণ হচ্ছে এই, যে আমরা যেই সমাজের মধ্যে বসবাস করছি, এখানে আমরা জ্ঞানের কথা, বুঝের কথা, বা কোনো যদি ইলমের কথা বলা হয়, এটা মানুষ শুনতে চায় না, নিতে চায় না। কেউ যদি জাজবাতি কোনো ন্যারেটিভ দিয়ে দেয়, সেটাকে নিয়ে হো করতে মানুষ বেশি পছন্দ করে। সেই কারণে আমি 1 বছর আগে থেকেই সোশ্যাল ইস্যুতে কথা বলা অনেকটা কম করে দিয়েছি, বা বন্ধ করে দিয়েছি বললেই চলে। তাহলে কোশ্চেন এটা হতে পারে যে হঠাৎ করে আমি ফিলিস্তিনকে নিয়ে ভিডিও করছি কেন? তার কারণ হচ্ছে, কিছুদিন থেকে আমাকে অনেক ভাইয়েরা ইনস্টাগ্রামে কিছু রিলস পাঠাচ্ছে, যেখানে ইসরায়েলের প্রোডাক্ট বাইকট করা নিয়ে অনেক হাঙ্গামা হচ্ছে। যেমন জানো যে ইসরায়েলের যে প্রোডাক্ট বাইকট হচ্ছে, এটা আজ থেকে না, যখন গাজার ওপরে ফিলিস্তিনের উপরে হামলা করে ইসরায়েল, তারপর থেকেই এটা শুরু হয় যে ইসরায়েলের প্রোডাক্ট আমাদেরকে বাইকট করতে হবে। সেটা কেএফসি হোক, সেটা কোকাকোলা হোক, সেটা লেজ হোক, নেসলে হোক, বা এই ধরনের যতগুলো কোম্পানি আছে, তার বাইকট আমরা করছি তখন থেকেই। বাইকট করার কারণ কি ছিল? আমাদের যে বড়রা আছে, যারা আমাদেরকে ন্যারেটিভ দেয় কোনো সিচুয়েশনে পড়লে যে এই কাজটা মুসলমানদের করা দরকার, তারা বলেছিল বাইকট করলে প্যালেস্টাইনের উপরে যে হামলাটা হচ্ছে, ইসরায়েল যেটা করছে, সেটা বন্ধ হয়ে যাবে। কিভাবে বন্ধ হবে? তারা বলেছিল যেহেতু বাইকট করলে তারা একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে পড়বে, তাহলে তারা এই যে বোম বা গুলি যেগুলো ইউজ করছে ফিলিস্তিনের লোকেদেরকে মারার জন্য, সেগুলো তারা কিনতেই পারবে না, অ্যাফোর্ড করতে পারবে না, আস্তে আস্তে এটা ডিলিউট হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। কিন্তু আজ 1.5 বছর পরে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি, যেখানে প্যালেস্টাইনের এমন অবস্থা হয়ে গেছে যে সেটা চোখে দেখার মতো দৃশ্যতে না। কোনো দেশ যদি কোনো দেশের উপরে হামলা করে, আর তাদের যদি মনে করো ইনসানিয়াতকে শেষ করার জন্য, সেই কমকে শেষ করার জন্য তার উপর যদি হামলা করে, তার দৃশ্য কি হতে পারে সেটা আমরা প্যালেস্টিনের লাইভ ভিডিও দেখে বুঝতে পারি। এর জন্য কোনো আমাদের এআই বা কোনো রকম ভিএফএক্স এর প্রয়োজন পড়েনি। সেখানের অবস্থা এমনই হয়ে দাঁড়িয়েছে যে সেখানে বসবাস করা এখন আর পসিবল না। তার কারণ সেখানে এত বোম মারা হয়েছে, এত গুলি, এত বোম, এত কিছু সেখানে ক্ষয়ক্ষতি হয়ে গেছে, যে সেখানে সাধারণ মানুষের বেঁচে থাকা পসিবল না, যতক্ষণ না তাকে বাইরে থেকে কোনো সাপোর্ট এসে খাওয়া দাওয়া বা আরো নানান জিনিসগুলো প্রোভাইড করছে।
এবারে বাইকটের ব্যাপারটা আমাকে অনেকজন ভিডিও পাঠিয়েছে বাইকটেকে নিয়ে, যে বাইকটের ব্যাপারে কিছু মানুষের মত এরম আছে যে বাইকট করা বেকার। তো এই বিষয়ে আমার মতামত কি? ইনশাল্লাহ আজকে আমি এই বিষয়টাকে নিয়েই কথা বলবো। আর এই বিষয়ে আমার যে মত সেটা ইনশাল্লাহ আমি রাখার চেষ্টা করব। যারা যারা ভিডিওটা দেখছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট যে ভিডিওটা পুরো দেখে তারপরে আমার মতের বিষয়ে কোনো মত বানাবেন। আর যদি মনে হয় যে আমার কথা শুনতে ভালো লাগে না তাহলে ভিডিওটাকে দেখার কোনো প্রয়োজন নেই। সবার প্রথমে চলে এসো এই ভিডিওটা করার প্রয়োজন কি পড়লো। কারণ বাইকট তো 1 বছর আগেও করা হচ্ছিল, এখনো করা হচ্ছে বা করা হবে এটা বলা হচ্ছে। তাহলে যখন 1 বছর আগে আমি করিনি এখন কেন করছি? তার সর্বপ্রথম রিজন, একটা ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করাতে চাই। এটা প্রথম ভিডিও যেটা এই ভিডিওটা করার আমার কারণ। ভিডিওটা তাহলে আমরা দেখি একটুখানি। आप एक मुसलमान नहीं है? बाहर आइए, ऑनर बाहर आइए। ऑनर नहीं है। बाहर आइए, ऑनर अपना मुंह मत छुपाइए, बाहर आइए। फिंगर्स भी बाहर आइए। हटो, उठो मेरे ऊपर। आप मुसलमान हैं? आप मुसलमान हैं? क्या हुआ? आप आपकी गैरत ये कैसे गवारा करती है? এটা যতটা সম্ভব দিল্লি বা মুম্বাইয়ের কোনো একটা ভিডিও। কিছু ইসলামিক বোন বার হয়েছে প্রত্যেক দোকানে গিয়ে, মুসলমানদের দোকানে গিয়ে সেখানে তারা এইভাবে ভিডিও করছে, মানুষকে হ্যারাস করছে যে আপনাদের কি জামির মারা গেছে? আপনাদের কি মন বলতে কিছু নেই? এই যে প্যালেস্টাইনের ওপরে এত অত্যাচার হচ্ছে তার জন্য যে টাকা আপনারা প্রোভাইড করছেন এই জিনিসগুলো মালপত্র বিক্রি করে, এইভাবে যে মানুষকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, এটা প্রথম কারণ এই ভিডিওটা করার। দ্বিতীয় ভিডিও আমরা যদি দেখি, सब इजरायली है, किडनी भी इजरायली है, स्पर्म भी इजरायली है, सब इजरायली है। उन्होंने अपनी अपनी शॉप आधे से ज्यादा इजरायली चीजों से भरी। यहाँ पे किसी की ज्यादा नहीं है, किसी का है एक वैरायटी। और अपने आप को मुसलमान हाँ बाहर निकल के बोलते चले चले बॉयकॉट करो, बॉयकॉट करो, लकी स्टोर को बॉयकॉट करो, बॉयकॉट करो, बॉयकॉट करो, लकी स्टोर को बॉयकॉट करो, बॉयकॉट करो, बॉयकॉट करो, लकी स्टोर को बॉयकॉट करो, बॉयकॉट करो, बॉयकॉट करो, लकी स्टोर को बॉयकॉट करो। তো এটা আবার অন্য একটা দোকানের ভিডিও। এই বোনেরাই গিয়ে সেখানে হই হল্লা করছে। একটা মুসলমানকে তার ইসলামকে নিয়ে কোশ্চেন তুলে দেওয়া হচ্ছে যে তুমি মুসলমানই না, তুমি যখন এইসব প্রোডাক্টগুলো বিক্রি করছো তুমি মুসলমানই না। 3 নম্বর ভিডিও যেটা আছে, आप लोग वो ये देखना पड़ेगा। आज भी तो देखना पड़ेगा, तुम्हारे बच्चे नहीं टुकड़े टुकड़े हो गए, स्कूल होगा। आज बारी वहाँ दिए तो कल बारी यहाँ दिए। आज मैंने इसका बाई कर दिया, हमने कम से कम कुछ ही कर सकते। घर में जाके रोटी खाना तो खा सकते हो कि हमसे ज्यादा खा रहे हो? हम भी खा सकते, हमें भी खरीद सकते हैं। शर्म करो, शर्म करो, बंद करो पहले। তো এটাও যেমন দেখলে, তো এইভাবে অনেক ভিডিও ইনস্টাগ্রামের মধ্যে আছে যেখানে কেএফসির কোনো একটা ব্রাঞ্চের মধ্যে গিয়ে সেখানে গিয়ে হই হাল্লা করা হচ্ছে যে আপনাদের এই পয়সা দ্বারা গুলি কিনে বারুদ কিনে প্যালেস্টাইনের লোকদেরকে মারা হচ্ছে, এর জিম্মেদার আপনারা। তো সর্বপ্রথম কথা হচ্ছে এটা, কোনো মুসলমানের ওপরে এই অ্যালিগেশনটা লাগানো যে সে একটা জেনোসাইড হচ্ছে মুসলমানদের, সেখানে তার অংশ আছে এই হিসেবে সে কোনো খাবার খাচ্ছে বলে তাই। কেএফসি যদি আমরা দেখি, আমাদের এখানেও কেএফসির অনেক ব্রাঞ্চ আছে। আমরা কি কেএফসি রোজ খাই? কেউ হয়তো বছরে একবার ঘুরতে গেল শখেতে খেলো, কেউ হয়তো মাসে একবার ঘুরতে গেল শখেতে খেলো। কেএফসিটা এমন কোনো জিনিস না যে আমাদের রোজগারের জিনিস, যে আমরা না খেলে আমাদের চলেই না। প্রথম জিনিস এটা। দ্বিতীয়, কেএফসির সাথে কোকাকোলা বা আরও যে ব্র্যান্ডগুলো আছে তারও বলা হচ্ছে বাইকট করো। এই সমস্ত জিনিস দেখবে ইয়া তো কোনো লোক কুটুম এলে কিনে নিয়ে আসা হয় বা কোনো আমরা ঘুরতে বেড়াতে গেলে এটা খাওয়া হয়। এমন না যে আমাদের ভাতের সঙ্গে চার সঙ্গে উঠতে বসতে আমরা এটা খাচ্ছি। তবে কেউ যদি বলে যে তাহলে এইগুলোর কি বাইকট করা একদম বেকার? বেকার না। যে কোনো প্রোডাক্টে তুমি বাইকট করবে সেই কোম্পানির লস হবে। এটা তো এমন কোনো রকেট সায়েন্স না যেটা কেউ বুঝতে পারবে না যে কোনো জিনিসের বাইকট করা হচ্ছে তার লস হবে না। অবভিয়াসলি লস হবে। কিন্তু পয়েন্ট হচ্ছে এটা যে এই লসের কারণে কি প্যালেস্টাইনের উপর যে জুলুমটা হচ্ছে সেটা বন্ধ হয়ে যাবে? আসল উদ্দেশ্য আমাদের কি? আসল উদ্দেশ্য আমাদের হচ্ছে এটা যে প্যালেস্টাইনের উপর যে জুলুমটা হচ্ছে সেটা আমরা কিভাবে রুখতে পারবো বা বন্ধ করতে পারবো। এর জন্য আমরা কি স্টেপ নিচ্ছি এটাই হচ্ছে আসল। তাহলে
এই যে কেএফসি বা কোকাকোলা এই ধরনের যে ব্র্যান্ডগুলো আমরা বাইকট করতে বলছি, তো কেএফসি যদি আমরা বাইকট করি এর কোনো প্রবলেম নেই, কারণ কেএফসি না খেলেও আমাদের চিকেন অন্যভাবেও আমরা খেতে পারি। ঠিক এইভাবে কোকাকোলার জায়গায় আমরা জলও খেতে পারি, পানিও খেতে পারি। এমনিতে কোল্ড ড্রিঙ্কস আমার পার্সোনালি পছন্দ না, তার কারণ কোল্ড ড্রিঙ্কসের যে ক্ষতিকারক আছে, তার যে সাইড এফেক্ট আছে, সেটা আমার খুব একটা সুবিধা মনে হয় না। সেই কারণে আমি কোল্ড ড্রিঙ্কস খাই না। আর লোককে খাওয়ার জন্য আমি উপদেশও দিই না যে কেউ খাক। কিন্তু যারা খাচ্ছে তাদেরকে আমি যদি বলি তুমি মুসলমান না, তুমি যে প্যালেস্টাইনের উপর জুলুম হচ্ছে তার অংশীদার তুমি, এটা অনেক বড় একটা অ্যালিগেশন। দ্বিতীয় জিনিস, এই যে নেসলে কোম্পানি আছে বা সাবান শ্যাম্পু যেগুলো আমাদের রোজগারের দরকার, এগুলো তো কেএফসি আছে বা আরো যেসবগুলো ফাস্টফুড আছে বা কোল্ড ড্রিঙ্কস আছে, এগুলো তো কোনো কোনো সময় আমরা খেয়ে থাকি। কিন্তু যেগুলো আমাদের রোজগারের দরকার, যেমন মনে করো সার্ফো আছে, সাবান আছে, শ্যাম্পু আছে, এই ধরনের যেসব জিনিসগুলো আছে, এগুলোতে দেখবে যে তুমি যেই প্রোডাক্টে হাত দিতে যাবে দেখবে এটা ইয়া তো ইসরায়েলি নাহলে আমেরিকান। আমাদের যেমন ইসরায়েলি প্রোডাক্টকে বাইকট করা দরকার, ঠিক সেইভাবে আমেরিকান প্রোডাক্টকেও বাইকট করা দরকার। তার কারণ হচ্ছে এই, ইসরায়েল আজ পর্যন্ত টিকে থাকতে পারতোই না যদি আমেরিকা তাকে না সাপোর্ট করতো। আমেরিকা শুরুতে বলেছিল আমি $100 মিলিয়ন এদেরকে ডোনেট করছি ইসরায়েলকে, প্লাস যতগুলো যে মনে করো বোম বারুদ এই জিনিসগুলো আছে সেগুলো আমেরিকাই প্রোভাইড করছে। আমেরিকার জিনিস নিয়েই তারা হামলা করছে, এমনকি আমেরিকা সৈন্য দ্বারাও তাদেরকে হেল্প করবে বলে এটা শুরুতেই জানিয়েছিল, আজকে নতুন জিনিস না। তাহলে আমাদেরকে ইসরায়েলের সঙ্গে সঙ্গে আমেরিকান প্রোডাক্টকেও বাইকট করতে হবে যদি আমরা রিয়েলি বাইকট করতে চাই। তাহলে এখন যদি আমরা ইসরায়েলের সঙ্গে সঙ্গে আমেরিকান কোম্পানিকেও বাইকট করা শুরু করি, তাহলে আমি সেই কোম্পানির নামগুলো বলার আগে বলে রাখি যে এই কোম্পানির কোনো আমাদের কাছে সেকেন্ড অপশন নেই, যে আমরা যদি আমেরিকান কোম্পানি না ইউজ করি তাহলে অন্য কোনো কোম্পানিতে আমরা শিফট হয়ে যেতে পারবো। তার মধ্যে সবচেয়ে প্রথম হচ্ছে এইচপি। এইচপি কি করে, আমাদের যে ল্যাপটপ বা কম্পিউটার আছে তার যে প্রসেসর বা আরো নানান জিনিসগুলো আছে এইচপি তৈরি করে। এরপর হচ্ছে যে নেসলে। নেসলে তুমি যতগুলো যে শ্যাম্পু, সাবান, খাবার দাবারের যে টুকটাক ফাস্টফুড আছে বা চকলেট আছে, এই সমস্ত জিনিসে তুমি দেখবে নেসলের কোনো না কোনো অংশ আছে। নেসলে কোনো ছোটখাটো কোম্পানি না, এ মনে করো ওষুধ পর্যন্ত এর আছে নেসলের। নেসলে এত মানে বড় কোম্পানি। এরপরে চলে আসে অ্যাপেল। অ্যাপেল কোম্পানিও সেম, অ্যাপেল কোম্পানিও অনেক বড় একটা কোম্পানি। এরপরে চলে এসো মটোরোলা। মটোরোলাও আমেরিকান কোম্পানি। ডিল কোম্পানি যেটা আছে সেও কম্পিউটার সফটওয়্যারের মধ্যে কাজ করে। এছাড়া সবচেয়ে বড় যেটা কোম্পানি আছে সেটা হচ্ছে গুগল। গুগল ছাড়া অ্যান্ড্রয়েড ফোন চালানো পসিবলই না আজকের ডেটেতে। কেউ যদি বলে আমি গুগল চালাবো না, সে অ্যান্ড্রয়েড ফোনই চালাতে পারবে না। এখন আমাদের ইনস্টাগ্রামের মধ্যে একটা অ্যাপ দেখা যাচ্ছে যে এই অ্যাপটা ডাউনলোড করে নাও, তুমি যে কোনো খাবার দাবার যা কিছু খাবে এটাকে স্ক্যান করে নেবে, সে দেখিয়ে দেবে এটা ইসরায়েলি প্রোডাক্ট কি প্রোডাক্ট না। এক সেকেন্ডের জন্য যদি আমরা ভেবে দেখি এই যে অ্যাপটা আমরা প্রমোট করছি বা এই অ্যাপটা যে আমরা মানুষের কাছে পৌঁছাচ্ছি তার জারিয়া কি, প্লে স্টোর। প্লে স্টোরটা কার, গুগলের। গুগল কার, আমেরিকা। এরপরে চলে এসো ইউটিউব। ইউটিউব কার, আমেরিকার। হোয়াটসঅ্যাপ কার, আমেরিকার। অ্যামাজন আমেরিকার। ফেসবুক, ইনস্টাগ্রাম, এই সমস্ত জিনিস কিন্তু আমেরিকার। এর বিপরীতে কোনো অপশন আছে কি যে তুমি এর বিপরীতে সেগুলোকে ইউজ করে নেবে? আমরা যদি দেখি কেএফসির ভ্যালু যদি আমরা আজকের ডেটাতে দেখি 6.7 বিলিয়ন। কেএফসির যে কোম্পানি আছে তার ভ্যালু হচ্ছে আজকের ডেটাতে 6.7 বিলিয়ন। সেই জায়গায় ফেসবুকের যদি আমরা দেখি 1.35 ট্রিলিয়ন। আমরা কেএফসি কে তো বাইকট করে দেবো যেটা আমরা বছরে একবার খাই, বা ইন্ডিয়াতে কত মানুষ আছে তারা কোনো জীবনে পায়ই না, তার কারণ তার দাম এত। ওটা তো যারা একটুখানি পয়সাওয়ালা লোক আছে, যারা একটুখানি শখেতে খরচা করতে পারবে তারা করে, যাদের দুবেলা ভালো করে খাওয়া জোটে না। কিন্তু আজ একটা ভিখারির কাছেও স্মার্টফোন আছে, সে গুগল, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম চালাচ্ছে। তো এই যে আমরা বাইকট করার কথাটা বলছি, এই বাইকটটা আমরা কিসের করবো, আর কোনটা বাইকট করলে আমাদের বেশি ফায়দা হবে, কোনটা বাইকট করলে আমেরিকার বেশি ক্ষতি হবে। ইউটিউবের ভ্যালু যদি তুমি আজকে দেখে নাও, $550 বিলিয়ন যেটা আছে তার ভ্যালু হচ্ছে ইউটিউবের। কেএফসির কত বললাম, 6.7, আর ইউটিউবের কত, 550 বিলিয়ন। হোয়াটসঅ্যাপের 19 বিলিয়ন। ইনস্টাগ্রামের 114 বিলিয়ন, 114 বিলিয়ন।
তো এই যে যেগুলো ছাড়া আমাদের চলবে না, আমরা ইনস্টাগ্রামে বলছি যে এই অমুক অমুক জিনিসগুলো বাইকআউট করো, ইনস্টাগ্রামটা কার? তো আমরা কিভাবে বলছি, এটা কিভাবে লজিক্যালি প্রুফ হয় যে আমরা বাইকআউট করার যোগ্য রাখি? আমরা বাইকআউট করার যোগ্যতা রাখি না। এরপরেও যদি কেউ মনে করে যে হ্যাঁ আমি বাইকআউট করব, আমার যেটা মনে হচ্ছে সেটা আমি বাইকআউট করব, করো, কোনো প্রবলেম নেই। তুমি যদি মনে করো একটুখানি হলেও আমি ক্ষতি করছি, করো। কিন্তু ভিডিওটা করার কারণ আমি কি বলেছিলাম, যে কারোর দোকানে গিয়ে তাকে হ্যারাস করা। একটা গরিব মানুষ, সে দোকান করেছে, তার তো সেটা একটা ইনকাম সোর্স। আমরা একটা মুসলমানের দুঃখতে আর একটা মুসলমানের খাওয়া দাওয়া বন্ধ করে দেবো? একটা ইনকাম সোর্স মানুষের ছোট থেকে তার বাপ দাদা করে করে এসে একটা ইনকাম সোর্স তার স্টেবল হয়, যে এটা আমার ইনকাম সোর্স। আমি রাতারাত্রি বলবো তুমি এটাকে চেঞ্জ করে নাও, অপশন কি আছে? তুমি যদি বলছো যে তোমার দোকান তুমি বন্ধ করে দাও, ওকে আমি বন্ধ করে দিচ্ছি, তোমার কাছে কি কাজ আছে আমার জন্য যে আমি সেই ইনকামটা তোমার কাছে গিয়ে করব? আছে কি অপশন? কোনো অপশন নেই, শুধু জাজবাত। এছাড়া আমাদের সেই মুসলমানদের দোকানে দেখবে গুটকা বিক্রি হচ্ছে, সিগারেট বিক্রি হচ্ছে, আরো যেসব জিনিসগুলো হারাম, ইসলামে স্পষ্ট হারাম, সেই সমস্ত জিনিসগুলো বিক্রি হচ্ছে। আমরা কোনোদিন গিয়ে বলেছি কি যে এগুলোকে বন্ধ করে, এগুলো বিক্রি করা যাবে না? আমরা তো নিজেই তার কনজিউমার, নিজেরা সেটা খাচ্ছি। আমরা কোন মুখ নিয়ে বলবো যে এগুলো তোমরা বিক্রি করো না? তারপরে চলে এসো, আমরা মনে করো সাপোজ আমি মেনে নিলাম যে আমরা এই যত জিনিসগুলো আছে সমস্ত জিনিস বাইকআউট করে দিলাম, প্রোডাক্টের দিক থেকে, অ্যাপের দিক থেকে, সমস্ত জিনিস। তুমি ইন্ডিয়াতে থেকে একটা বাইক কিনছো ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছ থেকে, ইন্ডিয়ান কোম্পানির বাইক, তুমি ইন্ডিয়াকে ট্যাক্স দিচ্ছ, ইন্ডিয়ার কোম্পানি থেকে তুমি বাইকটা কিনলে ইন্ডিয়ার সরকারকে তুমি টাকা দিচ্ছ এক ধরনের। সেই টাকাটা কোথায় ইউজ হচ্ছে? আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনতে, সেটা বন্দুকের সকলে হোক, সেটা আর জেট প্লেনের সকলে হোক, বা অন্য কোনো সকলে হোক। তাহলে সেই তুমি টাকাটা তোমার কোথায় গেল? আমেরিকার কাছে গেল। আর আমেরিকা কাকে দেবে? ইসরায়েলকে দেবে। তো এইটা এমন একটা সার্কেল হয়ে গেছে যে তুমি যেই জায়গায় খরচা করবে, এমন কি তুমি যদি হজে যাচ্ছ, তুমি সৌদি আরবকে টাকা দিচ্ছ, সৌদি আরব সেই টাকাটা কোথায় খরচা করবে? সৌদি আরবের জমিন তো এমন যে সে নিজের জন্য চালও উগাতে পারবে না, তার তো প্রত্যেকটা জিনিস তাকে ইনপুট করতে হয়, তার তো কোনো জিনিস তার কাছে নেই অয়েল ছাড়া, বাকি সমস্ত জিনিস তাকে অন্য দেশের কাছ থেকে নিতে হয়। ঠিক সেইভাবেই যে অস্ত্রশস্ত্রগুলো আছে সেগুলো আমেরিকার কাছ থেকে নিতে হয়। আরো অনেক এমন জিনিস আছে আমেরিকা ইসরায়েল কাছ থেকে তাকে নিতে হয়। তো বেসিক্যালি আমি এটা বোঝাতে চাচ্ছি যে আজকের যে দুনিয়া যে গ্লোবাল লেভেলে চলছে, এখানে তুমি প্রত্যেকটা জিনিসের সঙ্গে জড়িত, তুমি নিজেকে তার থেকে আলাদা করতে পারবে না, এটা পসিবলই না। তো এই সমস্ত জিনিসগুলো মাথায় রেখে আমি এটাই বলবো যে এরপরেও আমি বলবো, কেউ যদি বলছে আমি ইসরায়েলকে বা এই সমস্ত জিনিসগুলো আমি বাইকআউট করতে চাই, সে করতে পারো, কিন্তু নিজের পর্যন্ত। তুমি কারোর দোকানে গিয়ে কিন্তু এটা বলতে পারবে না তুমি দোকান বন্ধ করে দাও, তুমি দোকানে এইসব প্রোডাক্টগুলো রাখো না। তার কারণ কোনো যদি মনে করো 10 টাকা সে জিনিস বিক্রি করছে, তার মধ্যে তার 8 টাকা ইনভেস্ট আছে, 1 টাকা তার প্রফিট, 1 টাকা হয়তো সে সেই কোম্পানিকে দিচ্ছে। তাও সেই কোম্পানিকে কি দিচ্ছে? সে ইন্ডিয়ার কাছ থেকে নিচ্ছে, ইন্ডিয়ার গভর্নমেন্ট সেটাকে ইনপুট করছে, সেখান থেকে ইন্ডিয়া নিচ্ছে, তারপরে কিছু একটা পার্সেন্ট আছে, মনে করো 10 টাকায় 10 পয়সা সেই কোম্পানি পাচ্ছে, বাকি পুরো 9 টাকা 90 পয়সা আমাদের ইন্ডিয়ার লোকেদের কাছেই আছে, ইন্ডিয়ান সরকারের কাছে আছে, দোকানদারের কাছে আছে। তো এই সমস্ত কথাগুলো তোমরা ইন্টারনেটে শুনতে পাবে না। তার কারণ কি? এগুলো বোঝার কথা যে আমি যেই কাজটা করছি এটা কতটুকু সঠিক কাজ। তার কারণ কি? যেহেতু প্যালেস্টাইনের মধ্যে একটা এত বড় অ্যাক্টিভিটি হয়ে গেছে, এখন আমাদের মুসলমানদের কাছে করার মতো কিছু নেই। সেই কারণে আমরা চাচ্ছি যেইভাবে হোক আমরা যেন নিজেদেরকে স্যাটিসফাই করতে পারি যে হ্যাঁ আমরা করছি। আসল ব্যাপার হয়ে গেছে এটা। আমাদের ইন্ডিয়ার মধ্যে যদি আমরা বলছি যে প্যালেস্টাইনের জন্য আমরা যুদ্ধ করব, আমাদের ইন্ডিয়ার মধ্যে যেসব অ্যাক্টিভিটিগুলো হচ্ছে, মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, সেগুলোকে আমরা রোখার জন্য ক্যাপেবল না। ক্যাপেবল না কেন? ইন্ডিয়ার মধ্যে 14.2% মুসলিম আছে। ইন্ডিয়ার মধ্যে পুরো দেশেতে 14.2% মুসলমান, সেই জায়গায় হিন্দু আছে কত? 79.8%।
আমরা যদি ইন্ডিয়াতে থেকে বলি যে আমরা প্যালেস্টাইনের জন্য যুদ্ধ করব, এটা পসিবলই না। রয়ে গেল বাংলাদেশ। বাংলাদেশের যে কন্ডিশন আজ দাঁড়িয়েছে, সেখানে এস্টাবলিশ সরকারই নেই। যুদ্ধ করবে কার সাথে, কিভাবে যুদ্ধ করবে? প্রত্যেক জিনিস একটা সিস্টেমের সাথে হয় না। আমি যদি আউট অফ দ্য সিস্টেম গিয়ে বলি আমি এই কাজটা করব, পসিবলই না, কোনোভাবেই পসিবল না। তারপর চলে এসে পাকিস্তান। পাকিস্তান নিজে গলা পর্যন্ত দেনাতে ডুবে আছে, সে কি লড়বে ইসরায়েলের সঙ্গে বা আমেরিকার সঙ্গে? এরপরে চলে এসো যেসবগুলো ফাইন্যান্সিয়ালি স্ট্রং দেশ আছে, সৌদি আরব হয়ে যাক, তুর্কি হয়ে যাক, 57 কান্ট্রির মধ্যে 50টা কান্ট্রি এমন আছে আমি মেনে নিলাম যারা আমেরিকার সঙ্গে বা ইসরায়েলের সঙ্গে ডাইরেক্ট যুদ্ধ করতে পারবে। তারা করে না কেন? যেহেতু আমরা গ্লোবাল পলিটিক্সকে বুঝি না, যেহেতু আমরা এটা বুঝি না যে দুনিয়াটা কিভাবে চলে বা চলছে, সেই কারণে আমরা জজবাতি হয়ে যায়। আমরা মনে করি আমি যেইভাবে একটা সাধারণ মানুষ, আমি এক্ষুনি দৌড়ে গিয়ে কাউকে মেরে দিতে পারবো। দেশও একটা এরম সাধারণ মানুষের মতো, সে যাবে গিয়ে কাউকে মেরে দিতে পারবে। না, এইভাবে হতে পারে না, এইভাবে হয় না, এইভাবে পসিবল না। এর আগের বারে যখন প্রথম ইসরায়েল আর প্যালেস্টাইনের মধ্যে যুদ্ধ হয়, তখন তো ইসলামিক কান্ট্রিরা গিয়েছিল তাকে রুখবে বলে, রুখতে পেরেছে কি? অথচ সেটা আজকে না, আজ থেকে 70-72 বছর আগের কথা, তখন রুখতে পারেনি। আজকে কিভাবে পসিবল? আমি যেরকম বললাম যে গুগল বার করে দিলে আমাদের ইন্টারনেট, আমাদের ফোনই চলবে না, আমাদের স্মার্টফোনটা একটা ডাব্বা হয়ে যাবে যেটাকে নিয়ে আমরা হাতে করে ঘুরবো। প্রায় ছেলে আছে রাত 2-3টে পর্যন্ত আমরা ইনস্টাগ্রামই দেখছি, ফেসবুকই দেখছি, ইউটিউবই দেখছি, আর আমরা বলছি আজকে আমরা আমেরিকার সঙ্গে বা ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করব। এটা কি পসিবল আমাদের মনে হয়? এবারে তোমরা হয়তো বলতে পারো যে তুমি যেখানে এত কিছু বলছো, তাহলে আমরা কি হাতে হাত দিয়ে বসে থাকবো চুপ করে? অবভিয়াসলি না, অবভিয়াসলি না। এই সমস্ত কথাগুলো বলার মানে এই না যে আমরা হাতে হাত দিয়ে বসে রাখবো। এই সমস্ত কথাগুলো বলার কারণ হচ্ছে এটা যে আমরা রিয়ালিটিটাকে আগে বুঝি, যে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। আমেরিকা যে আজকে আমাদের পা থেকে মাথা পর্যন্ত ঘিরে নিয়েছে, সে কি একদিন রাত্রে শুয়েছে আর সকালবেলায় উঠে আমাদেরকে এইভাবে ঘিরে নিয়েছে? না, সে বাকায়দা মেহনত করেছে, ইনভেস্ট করেছে, সে এমন লোক তৈরি করেছে যারা এই জিনিসগুলোকে ইনভেন্ট করেছে, তাদেরকে সাপোর্ট করেছে, তাদেরকে আগে বাড়িয়েছে। আস্তে 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 এই 100 বছরের মধ্যে পুরো ওয়ার্ল্ডকে তারা চালাচ্ছে। আমেরিকা কতটুকু দেশ, তার পপুলেশন কত, সে পুরো ওয়ার্ল্ডকে কন্ট্রোল করছে। কেন? এইটাই তো জানার ব্যাপার আছে যে কেন, কিভাবে। এক রাতে না, কোনো কাজ এক রাতে না। আমি 1 বছর আগেও বলেছিলাম, যখন প্যালেস্টাইনের যখন অ্যাটাক হয়েছিল তখন আমি বলেছিলাম এটা এক রাতের কাজ না। আজকে আমাদেরকে স্টেপ নিতে হবে যে আমরা এই কাজেতে আগে বাড়বো। তারপরে 50 বছর পরে গিয়ে হয়তো আমরা সেই জায়গায় দাঁড়াবো যখন আমরা অন্য দেশকে চোখ দেখাতে পারবো। সেই হ্যাসিয়াতটা আমাদের মধ্যে থাকবে। আমরা নিজেরা জিনিস ইনভেন্ট করব, আমরা বলবো যে অমুক কোম্পানিকে বাইকট করে আমরা অমুক কোম্পানিকে সাপোর্ট করব, তখন তো আমরা বলবো আমাদের ইনভেনশনটা কি আছে যার ভিত্তিতে আমরা বলছি যে আমরা কোনো জিনিসকে বাইকট করব। এবার ভেবে দেখি, আমরা যদি মনে করি যে ভিড়ে বার হয়ে আমি দুটো চিল্লে কিছু বলে দিলাম তার মানে আমি অনেক কিছু করে ফেললাম, এটা আমাদের ভুল ধারণা। খালি এতে কিছু যায় আসবে না। প্যালেস্টাইনের জন্য এতে তুমি কিছু করতে পারবে না। হ্যাঁ, প্যালেস্টাইনটা শেষ না, এরপরে আরো মুসলমানদের উপর অত্যাচার হবে, যেভাবে ইন্ডিয়াতে এখন হচ্ছে। ইন্ডিয়াতে ওয়াকফ বোর্ড বিল পাশ করিয়ে নিল। কেন পাশ করিয়ে নিল? কিভাবে? রাস্তায় ভিড় নিয়ে বার হয়ে তারা ওয়াকফ বোর্ড বিল কি পাশ করে নিয়েছে, নাকি তারা পার্লামেন্টের মধ্যে 50টা লোক বসে ওয়াকফ বোর্ডের যে বিল আছে সেটা পাশ করে নিয়েছে? একবার ভেবে দেখা দরকার। ওই 50টা লোকের মধ্যে যদি 25টা লোক আমাদের থাকতো, তাহলে কি ওয়াকফ বোর্ড বিল পাশ হয়ে যেত? পাশ করানো সম্ভব ছিল? অবভিয়াসলি না। আমি যেমন বারবার বলছি যে প্রত্যেকটা জিনিস একটা সিস্টেমের মধ্যে চলে। আমরা যদি সেই সিস্টেমের মধ্যে ইন্টারই না করতে পারি, ততটুকু ক্যাপাবিলিটি যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমরা কিভাবে সিস্টেমকে চেঞ্জ করব? তাহলে আমরা কিভাবে সিস্টেমকে লড়বো? সিস্টেমের সাথে লড়া তো পসিবলই না যতক্ষণ না তুমি সেই সিস্টেমের মধ্যে ইন্টার হচ্ছ। পার্লামেন্টে আমরা যদি দেখি, সেখানে দেখবে যে প্রাইম মিনিস্টার থেকে নিয়ে হোম মিনিস্টার থেকে নিয়ে আরো বড় বড় পদেতে যারা আছে সেগুলো সব দেখবে যে হিন্দু কমিউনিটির লোক। অপোজিট দিকে যারা মনে করো এই যে আসাউদ্দিন ওয়েসি আছে, ওনার কটা তোমার মন্ত্রী আছে?
পার্লামেন্টের মধ্যে? আমরা তো এমনিতেই জানি যে বিজেপি মেজরিটিতে আছে, তারা পার্লামেন্টে যে কোনো জিনিস এখন পাশ করিয়ে নিতে পারে। আর এটা আজ থেকে না তো, এটা আমরা অনেক বছর আগে থেকে দেখছি যে পার্লামেন্টে নানান জিনিস পাশ করিয়ে নেওয়া হচ্ছে, সেটা 3 তালাক হোক, সেটা বাবরি মসজিদ হোক, সেটা মসজিদের মধ্যে যে মনে করে এখন খোঁজ করা হচ্ছে কোন মসজিদের মধ্যে, সার্ভে করা হচ্ছে কোন মসজিদের মধ্যে নিচে মন্দির আছে কিনা, এই সমস্ত জিনিসগুলো তারা পাশ করিয়ে নিচ্ছে কেন? তার কারণ হচ্ছে এটা যে তারা সেই জায়গায় আছে যেই জায়গাতে কোনো জিনিস পাশ করিয়ে দেশের লোকের উপর চাপিয়ে দেওয়া যাবে। তো পার্লামেন্টে যখন কোনো জিনিস পাশ হয় সেটা ভোটের উপরে পাশ হয়। পার্লামেন্টের যে মন্ত্রীরা আছে তারা কে কি কথা বলছে, যদি মেজরিটি যেই কথাটা বলছে সেই কথাটাই পাশ হবে। রাস্তায় দাঁড়িয়ে যদি আমরা প্রোটেস্ট করছি, আমরা ভাবছি যে আমাদের কথাটা পার্লামেন্টে যাবে, এটা পসিবলই না। ইনস্টাগ্রামের মধ্যে আজ থেকে যখন প্রথমবার যখন এই ওয়াকফ বাই অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে কথা হয়, তখন বলা হয়েছিল এই স্ক্যানের মধ্যে আপনারা ভোট দিন, তাহলে আমরা এটাকে রুখে নেবো। আমরা আম জনতারা বাইরে থেকে বসে আমরা ভেবেছিলাম আমরা রুখে নেবো, পেরেছি কি? পারিনি। তো এগুলো, এই সমস্ত জিনিস যেটা আমি ইসরায়েলের প্রোটেস্ট থেকে নিয়ে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের কথা বলছি, এই সমস্ত জিনিস মনে করবে যে আমরা হেরে যাবার পরে এমন একটা আর্গুমেন্ট সামনে রাখি যাতে আমরা মুসলমানরা শান্ততে থাকতে পারি, এছাড়া আর কিছুই না। এর কোনো এফেক্ট পড়বে না যতক্ষণ না আমরা এডুকেশনের দিক থেকে স্ট্রং হব, রাজনীতির দিক থেকে স্ট্রং হব, বা এই যে মনে করো সায়েন্টিফিক যে ইকুইপমেন্ট যেগুলো বানানো হচ্ছে সেই দিক থেকে আমরা স্ট্রং হব। যতক্ষণ না আমরা দুনিয়াকে কোনো জিনিস দিচ্ছি ততক্ষণ আমাদের কথা মনে করবে চলবে না, এটা আমাদেরকে জেনে রাখতে হবে। আজ এই যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে এত প্রোটেস্ট হচ্ছে, এত কিছু হচ্ছে, এর রেজাল্ট সত্যি কথা বলতে আমি দেখা পাচ্ছি না যে এই বিলটা বিজেপি রিটার্ন নেবে। আর এর এফেক্ট মুসলমানদেরকে নিতে হবেই, কিছু করার নেই। আর এই 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 যে এফেক্টের জন্য আমি যেটা দেখা পাচ্ছি যে দাঙ্গা ফাসাদ আমাদের দেশের মধ্যে ঘরে ঘরে আসবে। এর জন্য এমনিতে যে রুজি রোজগারের মধ্যে আমাদের কমজোরি চলছিল সেটা আরো বাড়বে। আর আমার মনে হয় না যে বিজেপির যে চালচলন আছে সেটা দেখে যে তারা দেশের জন্য কিছু করতে চায়। তারা চায় দেশটা এইভাবেই কোনো রকম ভাবে শেষ হয়ে যায়, তার কারণ তাদের তো সিট নিয়ে দরকার, তাদের পয়সা নিয়ে দরকার। এই সমস্ত কথার পরে দুটো পয়েন্ট রয়ে যাচ্ছে। কিছু ভাই আছে ইনস্টাগ্রামে এসে রিলস করছে জিহাদ ফরজ হয়ে গেছে, জিহাদ ফরজ হয়ে গেছে। কেন? পাকিস্তানের দুটো মৌলী সাহেব আছে, দুটো না 3-4টে মৌলী সাহেব আছে, যারা একটা স্টেজ করে বাকায়দা এই ফতোয়াটা জারি করেছে, সেটা মুফতি মুনিবুর রহমান হোক বা তাকি উসমানী হোক, তারা দুজন এক স্টেজ থেকে একটাই ফতোয়া দিয়েছে যে জিহাদ ফরজ হয়ে গেছে। আচ্ছা, আমার যদি নামাজ আমার ওপর ফরজ হয়ে যায়, আমার নামাজের টাইম হলে আমি নামাজ পড়তে যাব, আমি তো লোককে ডাকবো না যে তুমি এসো নামাজ পড়বে, এসো নামাজ পড়বে, এসো নামাজ ফরজ হয়ে গেছে, আগে তো আমি যাব। এই যে ফতোয়াটা দেওয়ার পরে মুফতি মুনিবুর রহমান বা তাকি উসমানী, এনারা কি জিহাদে বার হয়ে গেছে? বার হয়, নিজের জায়গায় বসে আছে। যারা ইনস্টাগ্রামে রিলস করছে জিহাদ ফরজ হয়ে গেছে, জিহাদ ফরজ হয়ে গেছে, আরে জিহাদ ফরজ হয়ে গেছে তুমি রিলস করছো কেন? তুমি জিহাদে যাও, যদি তোমার মনে হচ্ছে এটা পসিবল তো তুমি যাও। কেন ফোনেতে কেন বলছো যে জিহাদ ফরজ হয়ে গেছে, জিহাদ ফরজ? কিসের জন্য? ভিউর জন্য, ভিউ পাওয়ার জন্য, যে লোককে জানিয়ে দিই জিহাদ ফরজ হয়ে গেছে। আরো কিছু ভাই আছে জিহাদ ফরজ হয়ে গেছে মানে এই না যে সেখানে গিয়ে জিহাদ করতে হবে, যে যেইভাবে পারবে জিহাদ করো, সেইভাবে তো করা হচ্ছে 1 বছর থেকে। কিছু জিনিসের বাইকট করা হচ্ছে, ইনস্টাগ্রামের মধ্যে পোস্ট করা হচ্ছে বা সোশ্যাল মিডিয়ার মধ্যে পোস্ট করা হচ্ছে, এই যে জিনিসগুলো আছে সেগুলোকে কন্ডেম করা হচ্ছে। হচ্ছে তো, হচ্ছে নাকি? আবার এই যে কথাটা জিহাদ ফরজ হয়ে গেছে, জিহাদ ফরজ হয়ে গেছে, আল্লাহর নবী কি আবার রিটার্ন এসছে এসে বলছে যে জিহাদ ফরজ হয়ে গেছে? অবভিয়াসলি না। এটা একটা ইস্তেহাদি রায়, যে হালাত ও ওয়াকিয়া যেইভাবে সময় চলছে তার উপরে ডিপেন্ড করে আলেমরা কিছু ফতোয়া দিয়েছে যে জিহাদ ফরজ হয়ে গেছে, এই সময় জিহাদ করা দরকার। এই জিহাদটা কাদের করা দরকার? সেই ইসলামিক কান্ট্রিগুলোর করা দরকার যারা পাওয়ারে আছে, যারা কিছু করতে পারবে। সেটা সৌদি আরব হোক, সেটা তুর্কি হোক বা আরো নানান দেশগুলো হোক, তাদের পার্সোনাল কিছু বেনিফিট বা পার্সোনাল কিছু প্রবলেম আছে যার জন্য তারা করতে পারছে না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তাদের এটা করা দরকার, এটা আমাদেরকে বুঝতে হবে। তো জাজবাতি কথা, ইমোশনালি কথা আমরা বলে খালি ইনস্টাগ্রামে ভাইরালই হতে পারবো, এছাড়া প্র্যাকটিক্যালি কোনো এফেক্ট ফেলতে পারবো না। তো এই কিছু পয়েন্ট ছিল আমার বলার, আমি আরেকবার রিপিট করে দিই। কেউ যদি কোনো জিনিসের বাইকট করতে চাও সে করতে পারো, কিন্তু কারোর ওপর গিয়ে জুলুম করো না।
একটা মুসলমানের উপর জুলুম হচ্ছে বলে তুমি আরেকটা মুসলমানের উপর জুলুম করো না। তারও একটা ইনকাম সোর্স আছে। যদি প্যালেস্টাইনে একটা বাচ্চা মরছে, তারও একটা বাচ্চা আছে, তাকে বাঁচানো, তাকে খাওয়ানো তার জিম্মেদারি, তাকে পড়ানো, তাকে এডুকেশন দেওয়া তার জিম্মেদারি। সেই জিম্মেদারিটাকে ধ্যানে রেখে তারপরে না সে কোনো কাজ করবে। এটা পসিবল না যে আমার বাচ্চা মরছে, মরুক, আমি অন্য জায়গায় গিয়ে মাথা ঘামাবো। এটা পসিবলই না। সেই জিম্মেদারিটা আমাকে দিতে হবে। দ্বিতীয় জিনিস, এই যে কেএফসি, কোকোলা বা আরো জিনিস, খাবার জিনিসের কথা আমি বললাম, যেগুলো আমরা কোনো সময় খেয়ে থাকি, তার থেকে বেশি এফেক্টিভ কোনগুলো বললাম, যেগুলো আমরা ডেলি ইউজ করছি। যেমন গুগল হয়ে গেল, যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, এই সমস্ত জিনিসগুলো। তৃতীয় জিনিস, আমি সবার কাছে রিকোয়েস্ট করবো, যারা যারা বলছো যে এই জিনিসগুলো বাইকট করো, আমি যাদের কাছে জানতে চাচ্ছি যে আমরা কোন কোন জিনিসগুলো ইউজ করতে পারবো তার লিস্ট তোমরা একটা বার করো। কোনটা ইউজ করতে পারবো না এর লিস্ট না, কোনটা ইউজ করতে পারবো তার লিস্ট আমাদেরকে বার করে জানাও যে এই লিস্টগুলো তোমরা ইউজ করতে পারো। তৃতীয় জিনিস, আমরা যা কিছু খরচ করছি, যেই কাজেতেই খরচ করছি, সেটা কোনো না কোনোভাবে আমেরিকা বা ইসরায়েল পাচ্ছে, তার কোনো না কোনো বেনিফিট তারা পাচ্ছেই। এটা আমাদের কন্ট্রোলের মধ্যেই নেই। আর চতুর্থ জিনিস, জিহাদ যদি কেউ বলছে ফরজ হয়ে গেছে, সে নিজে চলে যাও জিহাদ করতে, ইনস্টাগ্রামে বলার কোনো প্রয়োজন নেই। আর পঞ্চম জিনিস, যে এটা প্রোটেস্টের জন্য, প্রোটেস্টের ব্যাপারে আমার মতামত এটা, যদি কোনো গ্রাউন্ডের মধ্যে প্রোটেস্ট করা হচ্ছে, এটা চলবে, এটা করা দরকার আমাদেরকে আজকের টাইমে। কিন্তু রাস্তা ব্লক করে, গাড়ি জ্বালিয়ে, কারোর দোকান ভাঙচুর করে, কারোর দোকান চুরি করে, এই সমস্ত কাজ করে, অন্য গ্যার ধর্মের মানুষদেরকে মারধর করে, এই সমস্ত কাজ করে যদি আমরা ভাবি যে প্রোটেস্ট করছি, এটা শুধু আর শুধু ইসলাম ধর্মের বদনাম হচ্ছে, এছাড়া আর কিছু না। একটা ভিডিওতে আমি দেখেছিলাম, একটা বাস থেকে একটা গেরুয়া ঝান্ডা খুলে নেওয়া হয়েছিল। আমরা যদি বাসে ট্রাভেল করি, তাহলে আমরা দেখবো যে অনেক বাসেতে 786 লেখা আছে, অনেক বাসেতে হিন্দুদের যে ঠাকুরের আছে তার মূর্তি লাগানো আছে, ফটো লাগানো আছে, অনেক বাসেতে ইয়া আলী মাদাদ লেখা আছে, ইয়া গস মাদাদ লেখা আছে, ছোটখাটো মাজার করা আছে, অনেক বাসেতে গ্রিন ঝান্ডা লাগানো আছে, এমনকি অনেক বাড়িতে গ্রিন ঝান্ডা লাগানো থাকে, অনেকজনের গাড়িতে গ্রিন ঝান্ডা লাগায়। তো এই জিনিসগুলো নর্মাল জিনিস ছিল, এগুলো ঝামেলা করার জিনিস না। কেউ যদি কারোর ধর্মের ঝান্ডা নিয়ে ঘুরতে চাই, ঘুরুক, কোনো প্রবলেম নেই। কিন্তু কারোর কাছ থেকে আমি বলবো যে তুমি এই ঝান্ডাটা নামিয়ে নাও, এটা কিন্তু খুব বড় একটা ভুল অ্যাক্টিভিটি হয়েছে। শেষে যেই কথাটা আমি বলবো, যে সর্বপ্রথম প্যালেস্টাইনের জন্য, ফিলিস্তিনের মানুষের জন্য আমাদেরকে দোয়া করা দরকার, যে আল্লাহ তাদেরকে যেই অবস্থায় রেখেছে হেফাজতে রাখুক। যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাদেরকে বেনা হিসাব কেতাবে জান্নাত নসিব করাক। আর তাদের জন্য, তাদের বেহতারির জন্য আল্লাহ কোনো গায়েব ইমাদতি করুক। সেটা যদি আল্লাহ ফেরেশতাদের দ্বারা করাতে চাই করাক, বা কোনো কান্ট্রির মনে যদি এতটা সাহস আল্লাহ ভরিয়ে দিতে পারে যে তারা গিয়ে সেখানে প্র্যাকটিক্যালি তাদের সাহায্য করবে, সেইভাবে করাতে চাক, বা এটাই আমরা দোয়া করি। আর আমরা একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে যে তুমি ইহুদিদের দালাল, বা তুমি এই যে প্যালেস্টাইনে যেসব হত্যাগুলো হচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে, তাদের হত্যাতে তোমরা খুশি আছো, এই কথাগুলো বলার আগে একবার আমরা ভেবে নিই। এখানেই আমি আমার লেকচার শেষ করব। শেষে একটা তেতো কথা বলে, ডক্টর ইসার আহমদ বলেছিলেন যে আল্লাহর রাস্তায় নিয়ে জানও কোরবান, কিন্তু আল্লাহ কি নাপাক জানের কোরবানি নেবে? আল্লাহ আমাদেরকে কিয়ামতের দিন প্যালেস্টাইনের জন্য আমরা কি করেছি এটা জিজ্ঞেস করার আগে আল্লাহ রসুল বলেছেন যে সর্বপ্রথম কোশ্চেন করবে যে তুমি নামাজ পড়েছিলে কি। নামাজের হিসাব কিন্তু সর্বপ্রথম হবে। আল্লাহ রসুল বলেন যার নামাজ কমপ্লিট বার হলো, তার পরের মঞ্জিলগুলো আসান বাই আসান হয়ে যাবে। আর যার নামাজের মধ্যে কোনো গন্ডগোল হয়ে গেল, তার পরের মঞ্জিলগুলো কঠিন বাই কঠিন হয়ে যাবে। মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে, আল্লাহ রসুল বলেন যে আল্লাহ ফাসিকের কাছ থেকেও দিনের কাজ নিয়ে নেয়। তুমি যদি ভাবছো যে আমি নামাজ পড়িনি, রোজা করিনি, পান পাড়া চিবুই, কথায় কথায় গালাগালি করি, লোককে মারধর করি, লোকের উপরে জুলুম করি, নিজের বোনের অংশ দিই না, নিজের ভাইয়ের অংশ দিই না, নিজের বাপ মাকে দেখি না, নিজের পাড়া প্রতিবেশীর সঙ্গে আমি ভালো ব্যবহার করি না, আর আমি প্যালেস্টাইনের জন্য কিছু করে নেবো, এটা তোমার ভুল ধারণা। তোমার কোনো প্রয়োজন নেই ভাই এই এফেক্টের। মনে রাখবে, জুলুম এমন একটা জিনিস, সেটা
দুনিয়ার যে কোনো একটা মানুষের সাথে হোক আর আমার পাশের বাড়ির একটা মানুষের সঙ্গে হোক, তার জন্য একই ব্যথা আমার মনে থাকবে। যেই দিকে ভিড় বেশি সেই দিকে আমার ব্যথা জাগবে, আর যেই দিকে ভিড় নেই সেই দিকে ব্যথা জাগবে না। এটা কিন্তু কোনো ভালো মানুষের মনের ক্যাফিয়াত না। ভালো মানুষের মনের ক্যাফিয়াত ওইটাই যে কারোর উপর যখন জুলুম হচ্ছে তার জন্য আমার মনে কষ্ট হবে। তো এখানেই আমি আমার কথা শেষ করছি। কারোর যদি আমার কথার সঙ্গে কোনো ইখতিলাফ থাকে, আমি অন ক্যামেরার মধ্যে বলছি, আমি আপনাদের সঙ্গে বসতে রাজি আছি। আমার যদি কোনো কথা ভুল হয়ে থাকে আমাকে অন ক্যামেরায় এসে বসিয়ে প্র্যাকটিক্যালি সেটা আমাকে বুঝিয়ে দিলে আমি নিজে ক্যামেরার সামনে তার জন্য ক্ষমা চাইতে রাজি আছি যে আমার এই কথাটা বলা ভুল হয়েছে। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। কেউ যদি ক্যামেরায় না বসতে চাও, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আমাকে কোনো সাজেশন দিতে চাও, তাহলে সে সাজেশনও দিতে পারে। ইনশাল্লাহ যদি তোমার সাজেশনটা ঠিক হয় বা আপনার সাজেশনটা ঠিক হয় তাহলে আমি নিশ্চয়ই সেটা নেব, কিন্তু আমার আর্গুমেন্টের পরে। আর একটা কথা যেটা আমার বলার ছিল যে এই যে ওয়াকফ বিল যেটা আমাদের রিলিজ করা হয়েছে, এটা নিয়ে অনেক মানুষের মধ্যে কনফিউশন আছে। আমার নিজের মধ্যেও অনেক কনফিউশন আছে। এটা আমার দাওয়াত, ইনভিটেশন, যে কেউ যদি এই বিষয়ে এক্সপার্ট হও, যে আমার চ্যানেলের মাধ্যমে যে প্ল্যাটফর্ম আছে সেখান থেকে যদি তোমার এক্সপার্ট ওপিনিয়নটা আমাদেরকে দিতে পারো বা জানাতে পারো বা বোঝাতে পারো, এটার জন্য আমি ইনভিটেশন দিয়ে রাখলাম যে তুমি আমার সঙ্গে বা আপনি আমার সঙ্গে এসে বসে আমার কোশ্চেনগুলো বা পাবলিকের যে কোশ্চেনগুলো আছে, কনফিউশনগুলো আছে, সেগুলোকে দূর করে একটা কমপ্লিট ভিডিও আমি আমার অ্যাকাউন্ট থেকে রিলিজ করতে চাই। যে এক্সপার্ট এই বিষয়টাকে নিয়ে জানে যে এর কি ক্ষতি আমাদের হচ্ছে বা হতে পারে বা হবে, সেই জিনিসগুলোকে নিয়ে আমি আমার ক্যামেরার সামনে আপনাকে নিয়ে বসতে চাই। আপনি যদি ইন্টারেস্টেড থাকে তাহলে আপনার সঙ্গে বসতে আমি রাজি আছি। শুধু আর শুধু একটাই জিনিসের রিকোয়ারমেন্ট, আপনার যেন এডুকেশন সঠিক থাকে। কারণ আপনি যে বিষয়টা কথা বলতে আসছেন সেটা যেন কোনো আন্দাজ অনুমান না হয়। এর জন্য আপনাকে কোনো মলি সাহেব হতে লাগবে না, কোনো বড়লোক হতে লাগবে না, কোনো কিছুই হতে লাগবে না। হ্যাঁ, তবে আপনাকে এডুকেটেড হতে লাগবে। আপনি কোনো কলেজের প্রফেসর হতে পারেন, কোনো এই স্কুলের মাস্টার হতে পারেন, যে কোনো ফিল্ডে হতে পারেন। হ্যাঁ, তবে এই বিষয়ে যদি আপনার জ্ঞান থাকে, আপনি যদি মনে করেন যে আমি এই বিষয়টাকে ডিটেলে জানাতে পারি, তাহলে আপনি আমার সঙ্গে এসে বসতে পারেন। আমি আমার কনফিউশনগুলো আর পাবলিকের কনফিউশনগুলো দূর করে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখানেই আমাদের ভিডিওটা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।